আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি, যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন, ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না, কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। আলভির বাবা বলল, এতক্ষণ ধরে বকবক করছো আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই, 10 সেকেন্ড সময় লাগবে বলতে, তাড়াতাড়ি বলো। তারপর আলভি বলে, বলতে পারবো না আমি এখন ঘুমোবো সারা দুপুর, বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে সবার সাথে, টাটা বাই বলেই হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভোর দুপুরবেলা বলছে গুড নাইট, যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য। আলভির ছোট ভাই বলে, ভাইয়া এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখন ওই নাইট, সেটা হোক সকাল দুপুর বিকেল অথবা রাত, সবাইকে আবারও গুড নাইট বলে সকলের দিকে নজর বুলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে, সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে আর শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলভি। আলভি পরের কথা না শুনেই দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলের চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর উপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী দেখে যে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভির বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ। সে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে, তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না, হোক সে শ্যামবর্ণের, কালো বা ফর্সা। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলোবালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলভির ছোট মায়ের কথা স্মরণ হয়েছিল। ছোট মায়েও ঠিক এই মায়ের বেশ ধরেই থাকতো, হাতে পায়ে গায়ে মাটি বালি, মাথার উপর উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন চুল। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি, এখনো বোধহয় বাড়ির বাইরে বাগানে রোদে মাটিতে বসে থাকে, রোদে পুরো কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলভি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গুছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপর হয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এতটা পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়ের জন্মের পর বেশ খুশি হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। সেভাবে কুলে নিতে না পারলেও আদর করতো, ভালোবাসতো। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি যেসব বিষয় অপছন্দ করতো সেসব গুণ মায়ের মতো ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ভেবে করে কান্না করা স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠতো, বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙ্গা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে কষ্টে লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কুলে নিলে কুলে উঠে থাকতেই চাইতো না, কেঁদে কুদে তখন ওই কুল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথেই পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথেই এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই। দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো, তাও কি খায়। কান্না করে বাড়ির মাথায় তুলতো খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি পেলেই ফ্লোরে ঢেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডাইপার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না। কোনোভাবে এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাইরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখতো। এইসব দেখে আলভির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ের এইসব পারতেই থাকে। নেকামি আল্লাদার জেদ হয় সঙ্গে। আলভির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ের তখন 4 বছর বয়স, আলভির 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলভি। একটু পরেই খেলতে খেলতে ওর রুমে আসে মায়া। রুমে আলভিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে। হঠাৎ ওয়াশরুমে চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জুড়ে জুড়ে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহের নিচে থাকায় মায়ের ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকমের ডাইপার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতেই কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। রুমের চারদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে। টাওয়েলটা পাশে রেখে থপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। শোয়ার সাথে সাথেই আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথার চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরো কয়েকবার বমি করে দেখেই নাই। গা না মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? তারপর আলভির মা বলে, কেন মায়া আবার কি করেছে? আলভি বলল, ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও ও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি ওর টয়লেট মনে হয়? আমার বিছানা পায়খানা করে দিয়েছে। আমি না দেখে পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলভির কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে মাহিদ। আলভির রাগ আরো বেড়ে যায়।
যায়। তারপর আলভি বলল, হাসছিস কেন? ধরে কিন্তু আচার মারবো তো। কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে ঐশী রহমান আলভিকে বাইরে রেখে ওর রুমে প্রবেশ করেন। দেখেন বিছানায় মায়ের পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে, ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখ দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুম স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে। আলভি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয় আবার। সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলভি, চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলেই রাগে শরীর রিরি করে। সেদিন ওই সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল, ওই চুল নিয়ে থাকতে ঘৃণা হচ্ছিল, বারবার বমি আসছিল। এমনিতেই মায়াকে পছন্দ করতো না, সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরও এক রোখা জেদি হয়ে ওঠে। এই মেয়েকে কেউ পরিষ্কার পরিপাটি করে রাখতেই পারতো না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই মায়াকে কেউ বকতো না, সেভাবে জুড়ে ধমক দিয়ে কথাও বলতো না কখনো। সকলের আদরে ছিল, তাই তো আরো লাই পেত। কিন্ডার গার্ডেনে ভর্তি করানো হয়। মেহবুবা মেহের নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়ের 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলভি ওর স্কুল ফ্রেন্ডদের নিজের বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের উপর লেটা দিয়ে বসে আছে। ঘাড়ের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায়। গায়ের জামায় মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে। মুখে মাটি, হাতেও মাটি। এই মেয়ে বোধহয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথশিশু বসে আছে। আলভিকে দেখেই ডেকে ওঠে, ভাইয়া। পাশ থেকে আলভির একটা ফ্রেন্ড বলে, আলভি, ও তোদের বাড়ির বুয়ার মেয়ে, দেখতে কিন্তু সুন্দর আছে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আলভি কটমট করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়ের দিকে দৃষ্টি রেখে রাগী স্বরে বলে, ও বুয়ার মেয়ে না, ও নিজে এই বাড়ির বুয়া প্লাস মালি। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় আলভি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। কয়েকবার পেছন ফিরে তাকায় মায়ের দিকে। এত ছোট মেয়ে এই বাড়ির বুয়া প্লাস মালি, কাজ করে কিভাবে? আলভি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মেহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। ঐশী রহমান ভাবছেন মায়া তো ওর মায়ের সাথেই রয়েছে, তাই তিনি বুয়ার সাথেই রান্না করছেন। আলভি ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবা মেহের মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। তারপর আলভি বলে, পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলভির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। আলভির কথা, মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্তশিষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানেই সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে, দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে। ওকে এরকম পাগলের বেশ ধরে থাকবে, শাকচুন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে পুতুলের মতো দেখা যায়, সেই মেয়ে ধরে থাকে পেতনির রূপ। এরকম দেখলে কান্না রাগ উঠবে। আলভির মাঝে মতো ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনেও আর খুলতে না পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকে হয়ে যায় রাস্তার কন্যা। আলভি বরাবর গোছালো পরিপাটি একজন ছেলে, এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুলওয়ালা কোনো মানুষ দেখলেই ওর হাত নিষ্পিস করতো চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সবসময় তেমন মানুষ পছন্দ করতো। মায়ের বয়স 7 বছর পেরিয়ে 8 বছর হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতেও বসে থাকে না বেশি, তবে চুলগুলো এখনো আগের মতোই করে রাখে। সেই সাথে ভীষণ অগোছালো। ক্লাস 10-এ ওঠার পরেই সুন্দরী গুছানো পরিপাটি স্টাইলিশ ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলভি। মিলার স্বভাব একদমই আলভির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলভি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুপু আর ফুপাতো ভাই বোন। আলভির কোনো কথা কেউ শুনে না। ওই দিনই জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অবধি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এভাবে বিয়ে দিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে খুবে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসাবে মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দের পেতনিকে কেউ বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, জীবনে এই বাড়িতেও আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুপু ফুপা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে এটাই ভাবে সবাই, কিন্তু কিছুই ঠিক হয় না। আলভির রাগ যে দিন দিন বাড়তেই থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবুও অমন মায়ের সাথে থাকবে না। যাকে 2 চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখন ওই ছোট মায়ের অত কিছু ধরতো না। যে চেপে থাকতে থাকতেই এতগুলো বছর পার করেছে। মায়াকে নিয়ে কখনো ভাবতেই চায়নি, ভাবেওনি। আর এখন বাবার মেল পাওয়ার পর শর্ত দিয়ে দেশে এসেছে। ওর ভাববার ছিল মায়া এখনো আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ডাইনিং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহির রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলভি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে? এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি? আরও দেওয়ার বাকি আছে নাকি? আহনাফ মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলভি মেইলে যা যা বলেছিল এখন তো তার কিছুই করছে না। কেমন গা ছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোনো কথা বাড়ান না, ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলভি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও নিজের রুমে চলে যায়। আলভির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলভিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ের সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলভিকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন,
মা ঠিক বলছে, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম। আলভি এখন আমাদের সামনে আছে, সবাই বুঝালে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। আলতাফ মাহমুদ বলেন, কোনো লাভ নেই, তোমাকে আমি শুধু এটাই বলেছিলাম আলভি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য, আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলভি যেই শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি আমি, ও আমাকে ওয়াদা করিয়েছে ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না, ওকে বলতেও পারবো না একটা বার ভেবে দেখতে, ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে সাথেই মায়াকে তালাক দেবে, আমরা কেউ কিছু বলতে পারবো না, যদি বলি তাহলে ও দেশেই আসবে না, তাই আমাকে ওয়াদা করিয়েছে ওকে আমার আর কিছু বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্ত হোক। মায়ের জন্য আমি ওর চেয়ে 1000 গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন, তারা নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকেন, ওখানে নিজস্ব বিজনেস আছে, দেখতে আলভির চেয়ে বেশি সুদর্শন। খোঁজখবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি, মায়ের আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি মায়াকে তালাক দিলে ওই ছেলের সাথেই মায়ের বিয়ে ফাইনাল করব। নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেবো আবার। আলতাফ মাহমুদ বলেন, আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করবো আমি নিজের হাতে মায়ের জীবনটা দুর্বিষহ করে তুলেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেবো আবার। ঘুম ভাঙে আলভির, দুদিন ঘুমোতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদে পেট চোচো করছে, দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোনটা হাতে নিয়ে টাইম দেখে নাই, সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়, এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল মাত্র। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়, রুমের দরজা জানালা সব খুলে দেয়, বেলকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে 20 মিনিটে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট, চুলগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়েল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে, বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়, এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, মায়ের রুম কোনটা? সিঁড়ির দিকে এগিয়ে যায়, নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ভ্রু কুচকে যায় আলভির, বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়, মায়াও তাকায়। আলভি আর মায়ের চোখাচোখি হয়, মায়ের চোখ মুখ মলিন আর শুকনো হয়ে আছে, রাতে হয়তো ঘুমায়নি। মায়ের চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে, হার্টবিট বেড়ে গেছে আবার, টিপ টিপ করছে বুকের ভেতর, হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহমুদ যেতে দেননি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভির গম্ভীর স্বর, আলতাফ মাহমুদ আবার বলেন, তাহলে বলো এখন। আলভি বলে, কি? আলতাফ মাহমুদ বলেন, যা বলার জন্য এসেছো। আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার, জড়সড় হয়ে বসে আছে, পরনে কালো রঙের 3 পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকাই। আলভি বলে, আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে, আম্মু খেতে দাও। হতভম্ব সবাই। আলতাফ মাহমুদ বলেন, যা করার জন্য দেশে এসেছো সেটা করতে বলেছি, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। আলভি বলে, তোমরা সবাই খেয়েছো? আলতাফ মাহমুদ বলেন, হ্যাঁ। আলভি বলে, তোমরা একা একা খেলে আমাকে ডাকলেও না। আলতাফ মাহমুদ বলেন, তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকেনি। আলভি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছে। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়, আলভি নিজের কাজ শেষ করে গিয়ে তারপর খাও। আলভি বলে, খিদের চোটে আমার পেটে হাতটি ডান্স করছে, কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলভি ডাইনিং রুমে ঢুকে যায়, সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়ের চোখ তুলে না আর। আলভি সামনে থেকে সরে যাওয়ায় একটু যেন স্বস্তি ফিরে পায়। আলভি সামনে আসলেই কেমন যেন লাগছে, বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলভি চেয়ারে বসে আছে, আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে। মেহবুবা মেহেরও আলভির জন্য রান্না করেছেন। আলভি মায়ের মুখের দিকে তাকায়, ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়েছে, চোখে টলমলে পানি, চোখ দুটো ফুলা ফুলা লাল। সারা রাত ঘুমায়নি নাকি, কান্না করেছে বোধহয়। ঐশী রহমান বলেন, খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলভি, ওর পছন্দের খাবার, আবার মায়ের মুখের দিকে তাকায়, ওর মা বোধহয় এখনই কেঁদে দেবে। আলভি নিজের পাশের চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসায়। তারপর আলভি বলে, তুমি খেয়েছো আম্মু? ঐশী রহমান বলতে পারেন না কথা বলতে গিয়ে বোধহয় কেঁদে দেবেন। তারপর বলে, খাওনি তাই না? তবুও বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলভি চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে ভাত মাখায়, ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। আলভি বলে, হা করো। ঐশী রহমান হা করেন, মাকে খাইয়ে দেয় আলভি। টুপ করে ঐশী রহমানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয় আলভি, আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে। ঐশী রহমান আলভির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে, তারপর কান্না গিলে বলে, তুমি খাও। খাই আলভি, আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়, এবার নিজেও খায় আবার মাকেও খায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন, তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের, তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুমে।
খাওয়া শেষে আলভি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেসিনে মুখ ধুয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। তারপর আলতাফ মাহমুদ আবার বলেন, এবার বলো। আলভি বলে, ওয়েট, আসছি আমি, বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ বলেন, কোথায় যাচ্ছ? আলভি বলে, আসছি এখনই। চলে যায় আলভি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলভি আর নিজের পরিবারের উপর ওর রাগ অনেক আগে থেকেই। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলভির করা কাজের জন্য ওর ছোট বোনকে ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুজে সহ্য করেছে। যদিও এখন আর সহ্য করে না, আগে বোকা ছিল তাই চুপচাপ শুনতো আর একা একা কাঁদতো। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলভিকেও দিতে পারে না, দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মায়াকে এত কষ্ট পেতে হতো না, আলভিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে আজ দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার। মায়ের দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। তারপর আলতাফ মাহমুদ বলেন, হতে পারে মা, সবাই অপেক্ষা করছে আলভির ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলেছে জামাই থাকতেও জামাই ছাড়া, বিয়ে করে চলে গেছে জামাই, দ্বিতীয়বার আর মুখটাও দেখেনি আরও নানান রকমের কথা। আর এখন বলবে ডিভোর্সির ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু। অবুঝ বয়সে বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে ঘুমড়ে কাঁপতে হতো না এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার জন্য। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য না, ওর থেকে মুক্তি দিতে কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন, ভালোবেসেছিল তো। আলভি নিচে নেমে আসে। সবাই তাকায় ওর দিকে। এ কি, এই ছেলে এমন ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতে সাজে সানগ্লাস গোল করে ঘোরাচ্ছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই পুরুষটা ওর হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলভিকে। আলভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে, বলে শীষ বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনো সানগ্লাসটা গোল ঘোরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে খুবই চেঁচিয়ে বলে, কি পেয়েছে ওর যা ইচ্ছে তাই করবে? পুতুল পেয়েছে আমার বোনকে, তালাক দিলে দ্রুত দিয়ে দিক, আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট করে বলতে বললো ওকে, নয়তো ওকে ধরে কিন্তু মারবো আমি। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, আমি সংসার করবো না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে, তালাক দিতে বলো, বলেই হন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। বাড়ি থেকে বেরিয়ে এসে লম্বা শ্বাস টেনে নেয় আলভি। শীষ বাজাতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। শীষ বাজালে টেনশন কমে আলভির, রিল্যাক্স ফিল করে তখন। গেটের দিকে এগিয়ে যেতে বিড়বিড় করে বলে, আলভি, তোর ইগো খুব শীঘ্রই তোকে বউ ছাড়া করবে। বউয়ের আদর পেতে চাইলে দ্রুত ইগোকে নিজের জীবন থেকে আউট কর, নয়তো তোর বউ গেল। দেশে আসার আগে যা বলেছিল আর শর্ত দিয়েছিল, সেসবের পর এখন কোন মুখে বলবে আমি তালাক দেব না, মায়ের সাথেই সংসার করবো আমি? জোর করে আলভি বলতে চাইলেও ওর ইগো বারবার বাধা দিচ্ছে এই কথাগুলো। এতদিন তো খুব বলতে পেরেছে, এখন কেন বলছে না? খাবার খাওয়ার সময় ভেবেছিল সকলের মুখের উপর বলে দেবে মায়াকে তালাক দেবে না। মায়াকে তালাক দেবে না, কিন্তু যখন কথা বলার সময় হলো তখন আর বলতে পারলো না, তাই রুমে চলে গেল। রুমে গিয়ে নিজেকে বুঝালো এমন করলে চলবে না, বলতে হবে, কিন্তু ওই যে ইগো, এই ইগো ওকে বলতে দিচ্ছে না। কি করবে কি বলবে বুঝতে না পারে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এখন। এই কাঠফাটা রোদে হাঁটছে। ছেলের উপর রেগে আলতাফ মাহমুদ ছেলেকে গালাগালি করেন। সামনে পেলে এখন চুতাপেটা করতেন বোধহয়। বাড়িতে আসার আগে হম্বি করলো, শর্ত দিল, আর এখন রাগে গজগজ করতে নিজের রুমের দিকে এগিয়ে যান। এখন তৈরি হয়ে অফিসে যাবেন। বাড়িতে থাকলে রাগ হু করে বাড়তেই থাকবে। ভেবেছিলেন ছেলেটা বোধহয় ভালো হয়ে গেছে, শুধু ওনাদের উপর রেগে আছে। কিন্তু এই ছেলে তো ছোটবেলার চেয়েও বেশি বজ্জাত হয়ে গেছে। সবাইকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবে বোধহয়। তালাক দেবে না, সংসারও করবে না, ঝুলিয়ে রেখেছে যেন কোথাও বিয়ে দিতে না পারে। প্রতিশোধ নিচ্ছে বোধহয় সকলের কাছ থেকে। তিনিও প্রতিজ্ঞা করেন আজকে অফিস থেকে ফিরে আলভির ঘাড় ধরে তালাক বলিয়েই ছাড়বেন। আগামী 1 সপ্তাহের মধ্যে মায়াকে অন্য জায়গায় বিয়ে দেবেন। নিজেদের ভুলের কারণে ছেলের কাছে নত হয়েছিলেন, নরম পেয়ে তো ছেলে এখন পিন্ডি চটকাচ্ছে ওনার। আলতাফ মাহমুদের পেছন ঐশী রহমানও রুমে চলে যান। নাহার বেগম নিজেও রুমে চলে যান। সানজিদা মেয়েকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। মাহির ভীষণ রেগে আছে। একে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায়। শুধু বসে রইলেন মেহবুবা মেহের। তিনি উঠছেন না সোফা থেকে, ওঠার শক্তিই বোধহয় পাচ্ছেন না। গতকাল থেকে কথা বলতে পারছেন না ঠিকভাবে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের মলিন মুখ তাকে ভীষণ পীড়া দিচ্ছে। 13 বছর আগে ছোট যা যখন কেঁদে ইমোশনাল হয়ে তাকে বলেছিল মায়াকে সেই ছেলের বউ বানাতে চাই, মেহবুবা মেহের প্রথমে রাজি হননি। তিনি জানেন আলভি মায়াকে পছন্দ করে না। ঐশী রহমানের কথা ছিল এখন পছন্দ করে না তো কি হয়েছে, বড় হয়ে করবে। ওরা তো এখনো ছোট, তাই এখন এমন। বড় হলে দুজনেই পরিবর্তন হবে, মায়ের স্বভাবও পরিবর্তন হবে। এখন বিয়ে পড়িয়ে রাখবে, বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। মায়া আলভির বউ হলে আলভির মন আস্তে আস্তে পরিবর্তন হবে, মায়াকে ভালোবাসতে শুরু করবে। সবাই বোঝানোর পর তিনি রাজি হয়ে যান, আর সেদিনই বিয়েটা হয়ে যায়। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।